ধর করে ঘামছে ফাহিমা। ক্লান্তিতে শরীর ভেঙে পড়ার উপক্রম। কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছছে। শীর্ণ পায়ে হেঁটে একটা চেয়ার টেনে বসতেই তার হাতের লাঠি পড়ে মেঝেতে মৃদু শব্দ তুলল। লাঠি তোলার আগ্রহ কিংবা শক্তি কোনোটাই পেল না সে। চেয়ারের ভার ছেড়ে দিয়ে চোখ বুজল। ফাহিমার অত্যন্ত দক্ষ হাত, শক্তিশালী বাহু, পুরুষের মতো উচ্চতা তার। জিজ্ঞাসাবাদের দায়িত্ব পালনে সে শতভাগ সফল। আসামির মুখ থেকে কথা বের করতে যে কোনো কিছু করতে পরিকর সে। বড় বড় রাঘব বোয়ালও তার সামনে টিকতে পারে না। অপরাধীরা তার হাত থেকে বাঁচার জন্য ভেতরের সব কথা উগরে দেয়নি এমন ঘটনা কখনো ঘটেনি। অথচ আজ 5 দিন যাবৎ এক অল্প বয়সী মেয়ে তার হেফাজতে থাকা সত্ত্বেও মুখ দিয়ে টু শব্দটিও করেনি। শারীরিক মানসিক কোনো নির্যাতনে বাকি রাখা হয়নি, তবু তার আর্তনাদ কেউ শুনতে পায়নি। যেন একটা পাথরকে লাগাতার পেটানো হচ্ছে, যার জীবন নেই, ব্যথা নেই, একটি জড়বস্তু মাত্র। এই পাথরে রক্ত ঝরে কিন্তু জবান খোলে না। ফাহিমা দীর্ঘশ্বাস ছেড়ে চাপা আক্রোশ নিয়ে মেয়েটিকে শাসালো। শেষবারের মতো বলছি, মুখ খোল। মেয়েটি তার থেকে 2 হাত ধরে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে। 1 মিনিট, 2 মিনিট করে 10 মিনিট পার হয়ে গেল, কিন্তু মেয়েটির থেকে কোনো জবাব এলো না। ফাহিমা হতাশা বোধ করছে। চারপাশে থমথমে নীরবতা। মেয়েটি কি নিঃশ্বাসও নেয় না? নীরবতা ভেঙে যায় বুকে ঠক ঠক শব্দে। উপস্থিত হয় ইন্সপেক্টর তুষার। তাকে দেখেই ফাহিমা উঠে দাঁড়ায়, স্যালুট করে। তুষার পেশাদারি কণ্ঠে প্রশ্ন করে, কি অবস্থা? ফাহিমা নিজের ব্যর্থতা প্রকাশ করার সঙ্গে 4 দিনের বর্ণনা দেয় পুঙ্খানুপুঙ্খভাবে। তুষার বহুদর্শী চোখে মেয়েটিকে দেখল। তার চারপাশে ঘুরতে ঘুরতে ফাহিমাকে বলল, আপনি আসুন। রিমান্ডে আসামিকে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারটা ফাহিমার কাছে ভীষণ উপভোগ্য। কিন্তু এই প্রথম সে কোনো দায়িত্ব থেকে পালাতে যাচ্ছে। ফাহিমা হাত ছেড়ে বেরিয়ে যায়। তুষার একটি চেয়ার টেনে মেয়েটির সম্মুখ বরাবর বসে ঠান্ডা গলায় বলল, আজই আমাদের প্রথম দেখা। সামনের মানুষটাকে যেভাবে ছিল সেভাবেই রইল, কিছু বলল না, তাকালোও না। তুষার বলল, মা বাবাকে মনে পড়ে? মা বাবা শব্দ দুটি যেন নিঃশব্দ তীরে সমুদ্রের ঢেউ নিয়ে আসে। মেয়েটি নড়ে উঠে চোখ খুলে তাকায়। তার অপূর্ব গায়ের রং, ঘোলাটে চোখ, কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে, চোখের চারপাশে গাঢ় কালো দাগ। এই নতুন নয়, মুখের এমন দশা রিমান্ডে আসা সব আসামিরই হয়। তুষার মুখের প্রকাশ ভঙ্গি আগের অবস্থায় রেখে পুনরায় প্রশ্ন করল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি বাদ্যের মতো মাথা নাড়ায়, মনে পড়ে। তুষার কিছুটা ঝুঁকে এলো। মেয়েটির দৃষ্টি জুড়ে নিলছে যন্ত্রণা। তুষার তার হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, নাম কি? মেয়েটির নাম সহ খুঁটিনাটি সব জানে তুষার, তবুও জিজ্ঞাসা করল। তার মনে হচ্ছে অপর পক্ষ থেকে উত্তর আসবে। তার ধারণাকে সত্য প্রমাণ করতে
ভারাক্রান্ত কণ্ঠে মেয়েটি নিজের নাম উচ্চারণ করল। পদ্ম। আমি আমি পদ্মজা। পদ্মজা চৈতন্য হারিয়ে হেলে পড়ে তুষারের উপর। তুষার দ্রুত তাকে বাহুডোরে আটকে ফেলল। উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল। ফাহিমা, দ্রুত আসুন। 1989 সাল। সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা বিরক্ত হন। তিনি বহুবার পই পই করে বলেছেন, পদ্মজার বিয়ে আমি এখনই দেব না, পদ্মকে অনেক পড়াবো। তবু রশিদউদ্দিন প্রতি সপ্তাহে নতুন নতুন প্রস্তাব নিয়ে আসে। হেমলতার কথা হচ্ছে, মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 40 বছর বয়সে। পদ্মর বিয়েও তখনই হবে, ওর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরে মুরগির খোয়ারের দরজা খুলে দিলেন। রশিদ একদলা থুতু উঠানে ফেলে হেমলতার উদ্দেশ্যে বলল, বুঝছো পদ্মর মা, এইবার যে পাত্র আনছি এক্কারে খাঁটি হীরা। হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি কি আমার মেয়ের জন্য আপনার কাছে পাত্র চেয়েছি? তবু বারবার কেন এসে বিরক্ত করেন? রশিদউদ্দিন হার মানার লোক নয়। সে হেমলতাকে বোঝানোর চেষ্টা করল, যুবতী মাইয়া ঘরে রাখান বালা না, কখন কি হইয়া যাইব টের পাইবা না। মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন। রশিদউদ্দিনের উপস্থিতি যেন তিনি নিতে পারছেন না, তাই স্পষ্ট। তবু রশিদ নির্লজ্জের মতো নানা কথায় তাকে প্রভাবিত করার চেষ্টা করল, কিন্তু সুবিধা করতে পারল না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রতিদিন কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে, মুর্শিদের বড় সেরিডারে চাই। সব পাত্র যদি এই এক মেয়েকেই চায়, তাহলে তার কি করার? তাকেও তো টাকা পয়সা কামাতে হবে। রশিদ গজগজ করতে করতে আওড়ায়, গ্রামে কি আর সেরি নাই? একটা সেরিরে কেন সবার চোখে পড়তে হইব? কথা শেষ করেই সে একদলা থুতু ফেলল সরাগে। রোদ উঠতে না উঠতে মেঘে মেঘে ছেয়ে যায় আকাশ। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে। বছরে এই সময় এভাবে রোদ বৃষ্টি খেলা চলে। বর্ষার একদম স্কুলে যেতে ইচ্ছে করে না পূর্ণার, শুধু মায়ের ভয়ে যেতে হয়। সে মুখ কালো করে স্কুলের জামা পরে পদ্মজাকে ডাকল, আপা, এই আপা, স্কুলে যাবা না? আপা রে। পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল, না, যাব না। পরপরই চোখ বুজে তলিয়ে গেল গভীর ঘুমে। পূর্ণা নিরাশ হয়ে হেমলতার ঘরে গিয়ে জিজ্ঞেস করল, আম্মা, আপা কি স্কুলে যাইব না? হেমলতা বিছানা ছাড়ছিল। হাত থামিয়ে পূর্ণার দিকে কড়া চোখে তাকিয়ে বললেন, যাইব কি? যাবে বলবি? বল যাবে। পূর্ণা মাথা নত করে বলল, যাবে। হেমলতা বললেন, তোদের পড়াশোনা করাচ্ছি আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য নয়, বইয়ের ভাষায় কথা বলবি। পূর্ণা মাথা নত করে রেখেছে। তা দেখে হেমলতা সন্তুষ্ট হন। তার মেয়েগুলো মায়ের খুবই অনুগত। তিনি পুনরায় বিছানা ছাড়তে বললেন, পদ্মর শরীর ভালো না, সারা রাত পেটে ব্যথায় কেঁদেছে, থাকুক, আজ ঘুমুক। পূর্ণার সদ্য পা দেয়া কিশোরী মন চট করে বুঝে যায় পদ্মজার কিসের ব্যথায় কেঁদেছে। সে গতকাল রাতে নানার বাড়ি ছিল বলে জানত না, ভোরে চলে এসেছে। নানা বাড়ি কাছে, হেঁটে যেতে 5 মিনিট লাগে না। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন, তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি,
কোনো অভিযোগ যেন না শুনি। আচ্ছা আম্মা। পূর্ণা ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। সবাই বলে তার চুল নাকি খুব সুন্দর, কিন্তু সে নিজেকে পুরোটাই সুন্দর মনে করে। গায়ের রং কালো হতে পারে, তবে সে কখনোই সেজন্য নিজেকে অসুন্দর ভাবে না। পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছে করে, কিন্তু হেমলতা সাজগোজ পছন্দ করেন না। তাই সে সতর্ক দৃষ্টিতে মায়ের উপস্থিতি একেবারে দেখে নিল, আশেপাশে নেই। পূর্ণা দ্রুত গত মাসে মেলায় থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখল। এখন হেমলতা দেখার আগে এক ছুটে বাইরে যাবে। ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজল। এখনো পদ্মজা উঠেনি। হেমলতা শব্দহীন পায়ে মেয়েদের ঘরে প্রবেশ করেন। বিশাল বড় বিছানায় পদ্মজার 2 হাত ভাঁজ করে ঘুমাচ্ছে। জানালার পর্দা ভেদ করে আসা আলতো পলক রোদের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট, ফর্সা ত্বক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লাহ বলে দ্রুত পদ্মজার গায়ে 3 বার ফু দিলেন। গুরুজনরা বলে মায়ের নজর ভালো না, এতে সন্তানের ক্ষতি হয়। তাই সঙ্গে সঙ্গে নজর কাটাতে বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিলেন। হেমলতা মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে, তবু দূরে গলায় ডাকলেন, পদ্ম, এই পদ্ম। পদ্মজা চোখ খুলে মাকে দেখে হুড়মুড়িয়ে উঠে বসে। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই তাকে হেমলতা ডেকে তোলেন। পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল, বেশি দেরি হয়ে গেছে আম্মা? হেমলতা হেসে বললেন, না, মুখ ধুয়ে খেতে আয়। পদ্মজা দ্রুত কলপাড়ে গিয়ে দাঁত মেজে মুখ ধুয়ে নিল। হেমলতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। তার বাবা ছিল হাই স্কুলের শিক্ষক, তাই তার মধ্যে নিয়ম নীতির অভাব বেশি। মেয়েদের শক্তপোক্ত নিয়মেই বড় করেছেন। নিয়মের মধ্যে সবকিছুই হওয়া চাই। পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখে স্টিলের প্লেটে খাবার সাজানো। হেমলতা রান্নাঘরে ঢুকতেই পদ্মজা দ্রুত ওড়না দিয়ে মাথা ঢেকে নিল। এটি হেমলতার দেওয়া আরেকটি আদেশ, খাবার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা খেতে বসেই হেমলতা মেয়েকে সরল কণ্ঠে বললেন, মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস? খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিস। আচ্ছা আম্মা। পরক্ষণে বলল, আম্মা, পূর্ণা পেমা আসেনি? পূর্ণা স্কুলে, পেমা দুপুরে আসবে। আর আব্বা কবে আসবেন? মিনমিন করে বলল পদ্মজা। এই প্রশ্নে হেমলতা থমকে দাঁড়ালেন। শুকনো গলায় জবাব দিলেন, খাবার সময় কথা বলতে নেই। পদ্মজার চোখ দুটি জ্বলতে শুরু করে। তার জীবনে জন্মদাতা তাকে আছে, কিন্তু জন্মদাতার আদর নেই। সে জানে না তার দোষটা কোথায়। এই পর্যন্ত ছিল পদ্মজা গল্পের পর্ব 1। আমার ফার্স্ট টাইম ভিডিও হচ্ছে, এটা প্রথম গল্প। তো যদি ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং একটা শেয়ার কমেন্ট করে যাবেন। তাহলে আমার নতুন গল্প বলতে বা পরের পার্ট দিতে উৎসাহ পাবো, আমারও ভালো লাগবে। পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম,
আল্লাহ হাফেজ।